যারা 2025-এ মাধ্যমিক দেবে তাদের ইতিহাসের সাজেশন, তোমরা সবাই ইতিহাসের 8 সাজেশন পেয়ে গেছো, 4 পেয়ে গেছো। টেস্টের আগে 2 নম্বরেরও সাজেশন পেয়ে গেছো, কিন্তু টেস্টের পরে এবং পর্ষদ টেস্ট পেপার বেরোনোর পর আমি কিন্তু এখনো 2 এর সাজেশনটা দেইনি, আজকে দেব। এই যে এই টেস্ট পেপারটা অর্থাৎ স্কুল থেকে দেওয়া মধ্যশিক্ষা পর্ষদের এই টেস্ট পেপার ঘেটে আমি একটি 2 মার্কসের সাজেশন তোমাদের রেডি করেছি। তোমাদের 8টা অধ্যায় থেকে মোট 16টি 2 মার্কসের প্রশ্ন দেওয়া হয়, প্রত্যেকটি অধ্যায়ে 2টি করে। সেখানে মোট 11টি প্রশ্নের উত্তর করতে হয়, 11 দুগুণ 22, তাই নাম্বারটা অনেক বেশি। এখানে একটু খাটতে হবে এই কয়েকটা দিন। তোমরা ইতিমধ্যে অনেক রেডি করে ফেলেছো, কোন প্রশ্নগুলো আরেকটু জোর দিতে হবে, আরেকটু প্র্যাকটিস করতে হবে। নতুন কোনো প্রশ্ন কি আসলো 2-1টা 2 মার্কসের জন্য? না, আমি 8-4 বলছি না, কিন্তু 2 মার্কস। কাজেই 2-3টি বাক্যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে, যথোপযুক্ত উত্তর দিতে হবে, তুমি ফুল মার্কস পাবে। তাই এই 2 মার্কস সাজেশন তোমার জন্য অতি দরকারি। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও, অবশ্যই লাইকটা দিতে ভুলো না কিন্তু। যদি কোনো প্রশ্ন থাকে ইনবক্স করো, আমরা সরাসরি চলে যাই যে এই টেস্ট পেপারে কোন 2 মার্কস গুলো বারবার করে এসেছে। প্রথমে লিস্ট বলেন, দেখে নাও, খাতায় তুলে নাও, তারপর আমি হাইলাইট করে দিচ্ছি, সেগুলোর উপর ভীষণ জোর দাও। আর অবভিয়াসলি আমি ভিডিওগ্রাফির মাধ্যমে দেখাচ্ছি, যাতে তোমার বুঝতে কোনো সমস্যা না হয়। তো চলো সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করি। দেখো, এই পর্ষদের টেস্ট পেপার ধরে আমি অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো আগে বার করেছি এবং প্রথম 10টি পেজ আমি একদম টোটালটা ধরে নিয়েছি। সেখানে আমি বুঝে গেছি কোনগুলো তোমাদের সাজেশন করতে হবে, কোনগুলো বেশি বেশি করে জোর দিতে হবে। এবং আগের সাজেশন যেগুলো পেয়েছিলে 2 মার্কসে, সেটা খাতা বের করে সেখানেই টিক মেরে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। তো আমি সরাসরি চলে যাচ্ছি। দেখো, এই যে প্রথম অধ্যায় থেকে 125 পেজ এবং 136 পেজে দিয়েছে সামরিক ইতিহাস সংবাদপত্রের গুরুত্ব। এখানে আমি আর পেজ বলছি না, পেজ দেখা আছে, তুমি দেখে নাও। প্রশ্নগুলো বলে যায় আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহৃত হতে পারে, ইতিহাসে তথ্য সংগ্রহে ইন্টারনেটের 2টি সুবিধা উল্লেখ করো। অসুবিধাও পড়তে হবে, 147 পেজে দিয়েছে। নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্য কি, ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনীর গুরুত্বপূর্ণ কেন, নারী ইতিহাস এর উদ্দেশ্য কি, সংবাদপত্র সাময়িক পত্রের পার্থক্য, সরকারি নথিপত্র বলতে কি বোঝো বা এর সীমাবদ্ধতা কি, ব্রহ্মিকা পদ্ধতি কি, পথের পাঁচালী শুভমুক্তি কবে ঘটে এবং এর গীতিকার কে ছিলেন, খেলার ইতিহাস 1911 বিখ্যাত কেন, আত্মজীবনী স্মৃতিকথা বলতে কি বোঝো, নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো, আঞ্চলিক ইতিহাস গুরুত্বপূর্ণ কেন। আমি এই প্রশ্নগুলো পেলাম তোমার প্রথম 10টি পেজে। আমি একটা একটা করে একদম কমপ্লিট করতে করতে যাই। আমি অবশ্যই বলবো তোমাকে আগে এই লিস্টটা আগে দেখতে হবে। দেখো, এই প্রথম অধ্যায়ের আমি এই লিস্টটা আগে দেখাই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। দেখতে পাচ্ছ, নতুন সামাজিক ইতিহাসকে হাইলাইট করা, ব্রিটিশ সরকার কেন 1898 সালে সম্প্রকাশ পত্রিকা সাময়িকভাবে বন্ধ করে দেয়, জীবন স্মৃতি থেকে ঠাকুরবাড়ির অন্দরমহলের কোন ছবি পাওয়া যায়, হাইলাইট করা সাময়িক পত্র সংবাদপত্রের পার্থক্য, সম্প্রকাশ ও বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব, আঞ্চলিক ইতিহাস গুরুত্বপূর্ণ কেন হাইলাইট করা, নিম্নবর্গের ইতিহাস চর্চা, স্থানীয় ইতিহাস, আত্মজীবনী স্মৃতিকথা হাইলাইট করা। এই প্রশ্নগুলোর ওপর জোর দিতে হবে, আমি বারবার করে বলছি। তাছাড়া তোমাকে এই জায়গায় আসতে হবে, এখানে এসে আমি হাইলাইট করতে চাইবো এই প্রশ্নগুলো। এক, সংবাদপত্রের গুরুত্ব, ওই একই ধরনের নারী ইতিহাসের বৈশিষ্ট্য, নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য, এখান থেকে সরকারি নথিপত্র বলতে কি বোঝায় সীমাবদ্ধতা, সংবাদপত্র সাময়িক পত্রের পার্থক্য, নিম্নবর্গের ইতিহাস খেলার ইতিহাস 1911 বিখ্যাত কেন, আঞ্চলিক ইতিহাস বলতে কি বোঝো, আত্মজীবনী স্মৃতিকথা কি, এইগুলোর উপর জোর দিতে হবে। আর বারবার করে বলছি, এই প্রশ্নগুলো করতে করতে তুমি কিন্তু এই প্রশ্নগুলো একদম বাদ দেবে না। এই যে এখানে ক্লিয়ার, একবার একটুখানি স্ক্রিনশট মেরে নাও, নিয়েছো? ওকে, এবার আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাব। দ্বিতীয় অধ্যায়ে দেখো, এই যে আমি প্রথমে দ্বিতীয় অধ্যায় খাতায় তুলেছি, সেই দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলো আগে দেখে নাও। সমাজ সংস্কারে নব্যবঙ্গের ভূমিকা, সীমাবদ্ধতা, মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন, বাংলায় নারী ইতিহাস বিকাশে
রাধাকান্ত দেবের ভূমিকা। নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো? আহ ব্রাহ্ম সমাজের যে কোনো দুটি সমাজ সংস্কারকমূলক কাজের উল্লেখ করো। উডের ড্যাসপেস কি? মানবতা জাগরণে শ্রীরামকৃষ্ণ দেবের অবদান। মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? মেকলেপ প্রতিবেদন কি? মানে মেকলেপ মিনিট। ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের উদ্দেশ্য। 3 আইন কি? আহ কবে পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠিত হয়? বর্তমান নাম কি? কাদম্বিনী গাঙ্গুলি স্মরণীয় কেন? হান্টার কমিশনের দুটি সুপারিশ। 10টা পেজে আমি এই প্রশ্নগুলো পেয়েছি, কিন্তু তোমাকে আগে যেগুলো করতে হবে সেটাকে দেখে নাও। এই যে দ্বিতীয় অধ্যায়, এই যে দ্বিতীয় অধ্যায় আসি। এই যে আহ ইয়াং বেঙ্গল কাদের বলা হতো? বাংলা নবজাগরণ বলতে কি বোঝো? 3 আইন কি? হাইলাইট। নব্য বেদান্তবাদ কি? ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? 1913 খ্রিস্টাব্দের সনদ আইনের গুরুত্ব কি? উদ্দেশ্যে সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়? মেকলে মিনিট কি? হান্টার কমিশন কেন গঠিত হয়েছিল? কাঙ্গার হলিরাত, হাজি মোহাম্মদ মহসিন, ডিরোজিও, লালন ফকির স্মরণীয় কেন? বামাবধনী পত্রিকার দুটি উদ্দেশ্য। চার্লস উডের দুটি সুপারিশ। স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? শিক্ষায় চুইয়ে পড়া শিক্ষানীতি কি? মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? নববিধান কি? কাদম্বিনী গাঙ্গুলি স্মরণীয় কেন? ক্লিয়ার? স্ক্রিনশট মেরে নাও। আমি এবার চলে যাচ্ছি যে তোমাকে এইখান থেকে কোনগুলো হাইলাইট করছি। দেখো এখান থেকে ওই একই বিষয়, মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন, নব্যবঙ্গ আন্দোলনটা অবশ্যই করতে হবে, রাধাকান্ত দেবের ভূমিকা করতে হবে, উডের ডেসপ্যাচ করতে হবে, মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন, মেকলে মিনিট করতে হবে, 3 আইন কি, কাদম্বিনী গাঙ্গুলি, হান্টার কমিশনের সুপারিশ। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? এই প্রশ্নগুলোর ওপর কোনো রকম বাদ দিলে চলবে না। চলো এবার চলে যাবো আমরা তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের কোন প্রশ্নগুলো আগে দেখে নিই, খুব ভালো করে দেখো। এই হচ্ছে তৃতীয় অধ্যায়। তো তৃতীয় অধ্যায়ের ক্ষেত্রে যেমন দিয়েছে 150 পেজে বিপ্লব বিদ্রোহ অভ্যুত্থান কি, তারপর ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়, বেলাকা চাষ কি, জেমস লং স্মরণীয় কেন, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের চরিত্র কেমন ছিল, সন্ন্যাসী ফকির বিদ্রোহের ব্যর্থতার কারণ, নীল চাষিরা কিভাবে তাদের বিরুদ্ধে অত্যাচারের প্রতিরোধ করতো, কেনারাম বেচারাম কি, ফরাজি আন্দোলন ব্যর্থ হয় কেন, কোল বিদ্রোহের দুটি কারণ লেখো, তিতুমিরের সেনাপতি ও প্রধানমন্ত্রীর নাম কি, রানী শিরোমণি বিখ্যাত কেন, নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা, দিকু কাদের বলা হতো, বাংলার ওয়ার্ড টাইলার কাদের বলা হতো, ফরাজি আন্দোলন কি বা ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণ আন্দোলন। এই প্রশ্নগুলোর করার সঙ্গে সঙ্গে আগে তৃতীয় অধ্যায় এইখানে আসতে হবে। এই দেখো আমি তৃতীয় অধ্যায় চলে এসেছি। তৃতীয় অধ্যায় থেকে তুমি করবে 3 কাঠিয়া প্রথা কি, হাইলাইট, তারিকা ই মোহাম্মদিয়া কি, হাইলাইট, নীল কমিশন কবে কি উদ্দেশ্যে গঠিত হয়, হাইলাইট, মুন্ডা বিদ্রোহ লক্ষ্য কি, হাইলাইট, কুটকাটি প্রথা, পাগল বা পাগলাপন্থী কারা, দুদু মিয়া স্মরণীয় কেন, হাইলাইট, দামিনী কোহ কি, হাইলাইট, রানী শিরোমণি, এলাকা বেলাকা চাষ, ওহাবি আন্দোলনের ব্যর্থতার কারণ, এছাড়া ঔপনিবেশিকরণ আইন কি, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়, উলগুনান কি, তুমি স্মরণীয় কেন। স্ক্রিনশট মেরে নাও। আমি ওখান থেকে এবার হাইলাইটটা দিয়ে দিই। এখান থেকে তোমাকে এই প্রশ্নগুলোর ওপর জোর দিতে হবে। 1, ফরাজি আন্দোলনের ব্যর্থতা, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি, সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন, কেনারাম বেচারাম কি, বেলাকা চাষ কি, কোল বিদ্রোহের দুটি কারণ, রানী শিরোমণি বিখ্যাত কেন, দিকু কাদের বলা হয়, ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণ আন্দোলন, এগুলোর উপর জোর দিতে হবে। চলো আমরা চলে যাবো এবার চতুর্থ অধ্যায়। এই যে চতুর্থ অধ্যায় 125 পেজ থেকে শুরু হয়েছে। 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়, জমিদার সভা ও ভারত সভা দুটি পার্থক্য, সভা সমিতির যুগ বলতে কি বোঝায়। এগুলো কিন্তু সব টেস্ট পেপারের, মানে পশ্চাৎ টেস্ট পেপারের। গভর্নর জেনারেল ও ভাইস রয়ের পার্থক্য, ভারত মাতা চিত্রটি কেন গুরুত্বপূর্ণ, মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কি ছিল, আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদের ভাবধারাকে উদ্দীপিত করেছিল, স্বামী বিবেকানন্দের লেখা দুটি বইয়ের নাম, ব্যঙ্গচিত্র কেন আঁকায় 2বার লেখা হয়ে গেছে, ল্যান্ড হোল্ডার্স সোসাইটির উদ্দেশ্য কি ছিল, শিক্ষিত বাঙালি সমাজ কেন 1857 সালের বিদ্রোহকে সমর্থন করেনি, ইলবার্ট বিল কি, দেশীয় সংবাদপত্র আইন কি, ভারত সভার উদ্দেশ্য কি ছিল, স্কুল বুক সোসাইটি কেন গঠিত হয়েছিল। আগে আমি এখানে যাই। এই দেখো চতুর্থ অধ্যায়, ক্লিয়ার? চতুর্থ অধ্যায়কে দেখে নাও। সেখানে দেখো এখান থেকে ঝাঁসি রানী বিখ্যাত কেন, ইউরোপীয়রা কেন ইলবার্টের বিরোধিতা করেছিল, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কি, গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন,
ল্যান্ড হোল্ডার সোসাইটি কি, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণটি কি ছিল, মহাবিদ্রোহের ফলাফল কি, ভারত মাতা চিত্রের বিষয়বস্তু কি, সভা সমিতির যুগ কি, ভারত সভার উদ্দেশ্য কি, দেখো হাইলাইট করা রয়েছে। এছাড়া জমিদার সভা, ভারত সভার পার্থক্য, মহারানী ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়। এবার আমি যদি এখানে হাইলাইট করি, দেখো ওই প্রশ্নগুলো আমি হাইলাইট করছি। ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়, সভা সমিতির যুগ বলতে কি বোঝা হয়, জমিদার সভা, ভারত সভার পার্থক্য, ভারত মাতা চিত্রটি কেন গুরুত্বপূর্ণ, মহারানী ঘোষণাপত্র, আনন্দমঠ, এখান থেকে তোমাকে ল্যান্ড হোল্ডার সোসাইটি, এখান থেকে ইলবার্ট বিল কি, শিক্ষিত বাঙালিরা, এটা 4 নম্বরে, স্কুল বুক সোসাইটি, দেশীয় সংবাদপত্র আইন কি, ভারত সভার উদ্দেশ্য কি। ক্লিয়ার? চলো আমরা এবার চলে যাব পঞ্চম অধ্যায়। এই যে ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন, বাংলা লাইলন টাইপ প্রবর্তনের গুরুত্ব কি, শ্রীরামপুত্র ইকারা, সিবি রমন বিখ্যাত কেন। এই দুটি প্রশ্ন যদিও আগের অধ্যায়। বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য, শান্তিনিকেতন আশ্রম কি, চার্লস উইলকিন্স কে, না এখানে এখানে করা যাবে, এটা দরকার নেই। চার্লস উইলকিন্স কে বা বিখ্যাত কেন, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ কেন, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য, তারকনাথ পালিত স্মরণীয় কেন। কিন্তু এই প্রশ্নগুলো করার আগে পঞ্চম অধ্যায়ে আমি বলবো তোমাকে আগে সবার আগে এই প্রশ্নগুলো আগে করে নিতে হবে। দেখো আমি পঞ্চম অধ্যায়ে আসছি, একদম পঞ্চম অধ্যায় এসে গেছি। এই যে পঞ্চম অধ্যায়, এই যে পঞ্চম অধ্যায়। তো পঞ্চানন কর্মকার স্মরণীয় কেন, শ্রীরামপুত্র ইকারা, চার্লস উইলকিন্স বিখ্যাত কেন, বসু বিজ্ঞান প্রতিষ্ঠার উদ্দেশ্য কি, জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য কি, বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য, শান্তিনিকেতন আশ্রম কি, শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কি, কাকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয়, কে কোন উদ্দেশ্যে বটানিক্যাল গার্ডেন গড়ে তোলেন, কাকে কেন গোলদিঘির গোলামখানা বলা হয়, বিটিআই প্রতিষ্ঠার উদ্দেশ্য কি, বাংলা লাইন টাইম প্রবর্তনের গুরুত্ব লেখো। এই প্রশ্নগুলো আগে স্ক্রিনশট মেরে নাও, আমি ওখান থেকে হাইলাইট করছি। তো এখান থেকে আমি হাইলাইট করব অবশ্যই মহেন্দ্রলাল সরকার, আইএসিএস, লাইনোটাইপ, বিশ্বভারতী প্রতিষ্ঠা, শান্তিনিকেতন আশ্রম, চার্লস উইলকিন্স, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা, তারকনাথ পালিত। এই প্রশ্নগুলোর উপর ভীষণ করে জোর দেওয়া স্টার্ট করো। এবার আমরা চলে যাচ্ছি ষষ্ঠ অধ্যায়। দেখো ষষ্ঠ অধ্যায়ের যে প্রশ্নগুলো আমি অলরেডি তুলেছি টেস্ট পেপার থেকে। একা আন্দোলন কবে শুরু হয়, এই আন্দোলনের একজন নেতার নাম আল্লুরি সীতারাম রাজুকে। তেভাগা আন্দোলনের নাম তেভাগা হয়েছিল কেন, ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন, জাতীয় কংগ্রেস কবে কোথায় পূর্ণ স্বাধীনতার ডাক দিয়েছিল, মাদ্রিপাশিকে, বারদলীয় সত্যাগ্রহ গুরুত্ব এবং কেন শুরু হয়, 20 শতকে বোম্বাইয়ের দুটি শ্রমিক সংগঠনের নাম, ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব, রামপা বিদ্রোহ কি। কিন্তু সবার আগে তোমাকে করতে হবে এই প্রশ্নগুলো। অর্থাৎ এখানে দেখো এই যে ষষ্ঠ অধ্যায়, এই যে ষষ্ঠ অধ্যায়, এখান থেকে কি, 3 কাটিয়া প্রথা কি, চম্পারণ সত্যাগ্রহ কি, খেড়া সত্যাগ্রহ কি, চৌরি চোরার ঘটনা কি, লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ করেন, ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব লেখো, কালীপ্রাজ উজালি পরাস্কি কে কেন র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন, কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয়, কিষাণ সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি, বাবা রামচন্দ্র বিখ্যাত কেন, যদিও 2024 এসেছে তাই এই প্রশ্নটা তুমি কেটে দিতে পারো, তাম্রলিপ্ত সরকার কি, ডান্ডি যাত্রার ঐতিহাসিক গুরুত্ব লেখো, অসহযোগ আন্দোলন প্রত্যাহারের কারণ কি, গান্ধীজি কেন লবণ সত্যাগ্রহ আইন অমান্য করেছিলেন। এই প্রশ্নগুলোর ওপর একটু জোর দাও, এখান থেকে আমি হাইলাইট করে দিচ্ছি। এখান থেকে তুমি হাইলাইট করবে সবার আগে ত্রিপুরী কংগ্রেস, বারদলীয় সত্যাগ্রহ, মাদারিপাশি, তেভাগা আন্দোলন, আল্লু সীতারাম রাজু। এবার তোমাদের বিষয় হচ্ছে যে স্যার এই প্রশ্নগুলো তো এত এত প্রশ্ন, কি করব, তুমি এক কাজ করবে 5টা অধ্যায় তুমি চয়েস করে নাও, সবার আগে রেডি করে ফেলো, পড়ে থাকা 3টি অধ্যায় পরে করো, আগে 5টা অধ্যায় কমপ্লিট করো, তাহলে 5 2 10টি একদম কনফার্ম হয়ে যাবে। চলে আসছি এবার আমি সপ্তম অধ্যায়। দেখো সপ্তম অধ্যায়ের কোন প্রশ্নগুলো তোলা হয়েছে। এই যে গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন, দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়, রশিদ আলী দিবস কেন পালিত হয়, তাম্রলিপ্ত সরকার কি, চৌরি চৌরার ঘটনা কি, মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন, দেশবন্ধু ও দেশপ্রিয় নামে কারা পরিচিত, বঙ্গভঙ্গ আন্দোলন অংশগ্রহণকারী নারীদের প্রকৃতি কেমন ছিল, অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন স্থাপিত হয়, দলিত কাদের বলা হয়, 1950 সালের 16 অক্টোবর বাংলার নারী সমাজ অরন্ধন দিবস পালন করেছিল কেন, আর ননিবালা দেবী স্মরণীয় কেন, ডুকরিবালা দেবী স্মরণীয় কেন। কিন্তু তোমরা সবার আগে করবে এই সপ্তম অধ্যায়। এই যে অলিন্দ যুদ্ধ কি, লক্ষ্মীর ভান্ডার কেন গঠিত হয়, পুনা চুক্তির শর্ত লেখো, মাদাম কামা বিখ্যাত কেন, সাম্প্রদায়িক বাটোয়ারা কি, রশিদ আলী দিবস কেন পালিত হয়, স্বরাজ্য দল কেন প্রতিষ্ঠিত হয়েছিল, আলিপুর ষড়যন্ত্র মামলার গুরুত্ব লেখো, চাপেকার ভাতৃদ্বয়কে মনে রাখার কারণ কি, ডান্ডি মার্চ কি, যতীন দাস স্মরণীয় কেন, ক্ষুদিরাম স্মরণীয় কেন, কে কেন অনুশীলন সমিতি গঠন করেন,
লক্ষ্মীর ভান্ডার কেন গঠিত হয়েছিল, বিবাদী স্মরণীয়করণ, দলিত কাদা, এইগুলোর ওপরে হাইলাইট করব আমি। সপ্তম অধ্যায়ের এইগুলো, এই দেখো এইগুলো হাইলাইট করে দিয়েছি, দেখে নাও, স্ক্রিনশট মেরে নাও। এরপর অষ্টম অধ্যায়ের প্রশ্নগুলো দেখো, এই যে হাইলাইট করে নাও। ওকে, তারপর অষ্টম অধ্যায়ের এই প্রশ্নগুলো আসবে।